চবির সংঘর্ষে হাসপাতালের চিত্র, অর্ধশত শিক্ষার্থীর মাথায় অস্ত্রের কোপ, অনেকের থেতলে গেছে হাত পা। অন্তর্বর্তী সরকার কি পথ হারিয়েছে, প্রশ্ন দেবপ্রিয় ভট্টাচার্যের। এবং সর্বশেষ জানাবো, যে কোনো মূল্যে রাজনৈতিক দলগুলোর ঐক্য ধরে রাখতে হবে, শামা ওবায়েদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। চবির সংঘর্ষে হাসপাতালের চিত্র, অর্ধশত শিক্ষার্থী মাথায় অস্ত্রের কোপ, অনেকের থেতলে গেছে হাত পা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থী ও স্থানীয় গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় আহতের সংখ্যা 2 শতাধিক। এর মধ্যে কিছু সংখ্যক ছাড়া বাকিরা প্রায় সবাই শিক্ষার্থী। আহত শিক্ষার্থীদের অনেকে মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। তাদের বেশ কয়েকজন এখন ভর্তি আছেন আইসিইউতে। অনেকে হাত পা ভেঙে ও থেতলে গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, অন্তত অর্ধশত শিক্ষার্থীর মাথায় ধারালো অস্ত্রের কোপের আঘাত রয়েছে। 5 শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক। তাদের মাথায় অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে। জানা গেছে, আহতদের মধ্যে এক শিক্ষার্থীর মাথায় মগজ কেটে যাওয়ায় তাকে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। 10 শিক্ষার্থীর হাত পা ভেঙে ও থেতলে গেছে। কয়েকশো শিক্ষার্থীকে কুপিয়ে আহত করা হয়েছে। হামলায় আহত হয়েছে শিক্ষক ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মচারীরাও। আহত শিক্ষার্থীদের অধিকাংশই সোমবার বিকেল পর্যন্ত চমেক হাসপাতালের ক্যাজুয়ালিটি ওয়ার্ডে ভর্তি। গুরুতর আহত শিক্ষার্থীদের চিকিৎসা দেওয়া হচ্ছে চট্টগ্রাম বেসরকারি হাসপাতাল, পার্কভিউ ন্যাশনাল হসপিটাল ও মেট্রোপলিটন হাসপাতালে। চমেক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডক্টর বুশরা জাগো নিউজকে জানিয়েছেন, রোববার সকাল থেকে আনুমানিক শতাধিক শিক্ষার্থী আহত হয়ে হাসপাতালে এসেছে। তাদের মধ্যে অর্ধশত শিক্ষার্থীর মাথায় ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে। তাদের বেশিরভাগই মাথায় ও হাতে আঘাতপ্রাপ্ত। 5-6 জন আছেন বেসরকারি হাসপাতালের আইসিইউতে। জানতে চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন জাগো নিউজকে বলেন, শিক্ষার্থীদের উপর ন্যাক্কারজনক হামলা চালিয়েছে ছাত্রলীগের সন্ত্রাসীরা। আমাদের প্রক্টর ও প্রভিসি আহত। তারা হেলমেট পরে ছাত্রদের ধরে ধরে কুপিয়েছে। আমরা রাত থেকে প্রশাসনের সঙ্গে অনেক যোগাযোগ করেও তেমন কোনো সহযোগিতা পাইনি। আমাদের শত শত শিক্ষার্থী হাসপাতালে কাতরাচ্ছেন। তিনি বলেন, যুবলীগ নেতা হানিফের অনুসারী সন্ত্রাসীরা সরাসরি ধারালো অস্ত্র হাতে এই হামলা চালিয়েছে। আমরা আমাদের শিক্ষার্থীদের সুস্থতা নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছি। গুরুতর আহতদের বিশেষ চিকিৎসা নিশ্চিতে খোঁজ খবর রাখছে প্রশাসন। তাদের সঙ্গে কথা বলে জানা যায়, স্থানীয়রা পরিকল্পিতভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে। মাইকে ঘোষণা দিয়ে তারা দা ছুরি নিয়ে হামলা করেছে। এর আগেও বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার নজির আছে। হামলায় অংশ নেওয়া জড়িতদের বিচারের আওতায় নিয়ে এসে শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা। গত শনিবার দিনগত রাত 12:30 থেকে গতকাল রোববার বিকেল 3টা পর্যন্ত দফায় দফায় ক্যাম্পাস সংলগ্ন জোবরা গ্রামের বাসিন্দাদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ চলে। এতে উভয় পক্ষের অন্তত 2 শতাধিক লোক আহত হন। আহতদের মধ্যে কয়েকজন ছাড়া বাকি প্রায় সবাই শিক্ষার্থী। আহতদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের 2 উপাচার্য, প্রক্টর ও 2 সহকারী প্রক্টর রয়েছেন। ঘটনার সূত্রপাত গত শনিবার রাতে। বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ছাত্রী সুফিয়া খাতুন ক্যাম্পাসের 2 নম্বর গেটের কাছে একটি ভাড়া ভবনে থাকেন। ওই দিন রাতে ওই ভবনে প্রবেশের সময় দেরিতে আসার অজুহাতে তাকে ঢুকতে দেননি দারোয়ান। রাত 12টা পর্যন্ত তাকে গেটের বাইরে দাঁড় করিয়ে রাখেন। ওই ছাত্রী প্রতিবাদ জানালে গেট খুলে তাকে মারধর করেন দারোয়ান। পরে ফোন করে সহপাঠীদের বিষয়টি জানান ভুক্তভোগী ছাত্রী। খবর পেয়ে ভুক্তভোগীর সহপাঠী ও অন্য শিক্ষার্থীরা ওই দারোয়ানকে ধরতে গেলে তিনি পালিয়ে যান। শিক্ষার্থীরা তাকে ধাওয়া করলে স্থানীয়রা ইটপাটকেল মারা শুরু করেন। তখনই সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। ওই ছাত্রী গণমাধ্যমকে বলেন, প্রতিদিনের মতো আমি আজও সময় মতো বাসায় চলে আসি। 12টার আগেই আমি বাসার সামনে পৌঁছাই। দারোয়ানকে দরজা খুলতে বললে তিনি খুলছিলেন না। পরে জোরে ডাক দিলে তিনি অকথ্য ভাষায় কথা বলেন। আমি জবাব দিতে গেলে হঠাৎ চর মারেন। সঙ্গে সঙ্গে আমার রুমমেটরা নামলে তিনি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেন এবং লাথি মারতে থাকেন। এরপর রাত প্রায় 3:30টার দিকে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেলে দুপক্ষ সরে যায়। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। ওই রাতে অন্তত 70 জনকে আহত হয়। তাদের মধ্যে অন্তত 10 জনকে কুপিয়ে আহত করা হয়েছে। রাতের ঘটনার পর 2 নম্বর গেট থেকে জোবরা হয়ে চট্টগ্রাম হাটহাজারী মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেন স্থানীয়রা। এই সময় শিক্ষার্থীদের হাতে ছিল লোহার রড, পাইপ, কাঠের গুঁড়ি ও পাথর। গ্রামবাসীর হাতে ছিল রামদা, লোহার রড ও পাইপ। সংঘর্ষে জোবরা গ্রাম রণক্ষেত্রে পরিণত হয়। এক পর্যায়ে গ্রামের অলিগলিতে ছড়িয়ে পড়ে সংঘর্ষ। এ সময় অনেক শিক্ষার্থী অলিগলিতে আটকে গেলে তাদের বেধড়ক মারধর করা হয়। পরে ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত অবস্থায় অনেক শিক্ষার্থীকে নেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে। অন্তর্বর্তী সরকার কি পথ হারিয়েছে, প্রশ্ন দেবপ্রিয় ভট্টাচার্যের। সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, বাংলাদেশের ওপর দিয়ে ঝড় বয়ে যেতে দেখছি। আমরা রাজনৈতিক বিভিন্ন ঘটনাবলী ও নির্বাচনী প্রক্রিয়াগুলো দেখছি। সংস্কার কমিটির সংস্কার প্রস্তাব যেন মাঝপথ থেকে এগোতে পারছে না।
এটা কি আকাঙ্ক্ষার অভাব, সক্ষমতার অভাব, নাকি বড় ধরনের স্বার্থের সংঘাত লুকিয়েছিল? অন্তর্বর্তী সরকার কি পথ হারিয়েছে? এই প্রশ্নটি আমাদের মনের ভেতর বড় আকারে আসছে। দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বাংলাদেশের উপর দিয়ে এই মুহূর্তে একটি ঝড় বয়ে যাচ্ছে। এই ঝড়ের আঘাত আমাদের অর্থনীতি, সংস্কৃতি, রাজনীতি ও সামাজিক জীবন সহ সব ক্ষেত্রে অনুভূত হচ্ছে। ঝড় যখন আসে তখন মানুষ তার সবচেয়ে বড় সম্পদ রক্ষা করার চেষ্টা করে। এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় সম্পদ হলো জুলাই অভ্যুত্থানের ভেতর দিয়ে যে বৈষম্য বিরোধী চেতনা পেয়েছি সেটা রক্ষা করা। সেই বৈষম্য বিরোধী চেতনা বাস্তবায়নের জন্য মানুষের মধ্যে যেই পরিবর্তনের প্রত্যাশা জেগেছে সেটা ধরে রাখা একটা বড় কাজ হিসেবে দেখি। ওই বৈষম্য বিরোধী চেতনা আগামী দিনের রাষ্ট্রযন্ত্র সহ রাজনৈতিক ও সামাজিক জীবনে কিভাবে আমরা স্থাপন করব, সেই চেষ্টার অংশ হিসেবেই আজকের নাগরিক ঐক্য। তিনি বলেন, বর্তমান সরকার সংস্কারের জন্য অনেকগুলো কমিটি গঠন করেছে। আমারও সৌভাগ্য হয়েছে নিজেও শ্বেতপত্র কাজের সঙ্গে যুক্ত হওয়ার। তারপরও কেন এই প্ল্যাটফর্মের প্রয়োজন হলো? আমরা যেভাবে বর্তমান সরকার তথা সংস্কার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হয়েছিলাম, আজকে এই মুহূর্তে সেই উৎসাহ অনেক স্তীমিত হয়ে গেছে। এটি একটি অভিজ্ঞতার ভেতর দিয়ে গেছে। যে সংস্কার কমিটি ও কমিশন হলো, তার সঙ্গে পিছিয়ে থাকা মানুষ, অসুবিধাগ্রস্ত মানুষের সংযুক্তি যথাযথভাবে ছিল না। শেষ সময়ে এসে দেখলাম সংস্কারের সঙ্গে শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ। দেবপ্রিয় বলেন, ঘরের ভিতরে সম্পদগুলো আমাদের রক্ষা করতে হবে। সরকার আসবে, সরকার যায়, জনগণ থাকবে, দেশ থাকবে। এটা মাথায় রেখে আমরা আগামী দিনের জন্য এগোচ্ছি। আমাদের চাহিদা নাগরিক, রাজনৈতিক ও সামাজিক কণ্ঠস্বরের সঙ্গে। সেই কারণে সকলকে এক হওয়ার প্রয়োজন বলে মনে করছি। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বিএনপিকে কেউ ভাঙতে পারবে না, বললেন দুলু। বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন বাংলা ভাষা থাকবে, যতদিন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব থাকবে, ততদিন কেউ জিয়াউর রহমানের বিএনপি, খালেদা জিয়ার বিএনপি, তারেক রহমানের বিএনপিকে ভাঙতে পারবে না। এদেশে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে জিয়াউর রহমানের পরিবার। তিনি বলেন, জিয়াউর রহমানের গড়া বাড়ি থেকে তারা বেগম খালেদা জিয়াকে জোর করে বের করে দিয়েছে। তার ছেলে আরাফাত রহমান কোকো রাজনীতি না করলেও তাকে অবহেলা করে চিকিৎসার নামে বাইরে পাঠিয়ে হত্যা করা হয়েছে। দুলু বলেন, আওয়ামী লীগের বাকশালী তন্ত্রের কারণে দেশের তখনকার 7.5 কোটি মানুষ জিম্মি হয়ে পড়েছিল। তাদের হাত থেকে রক্ষার জন্য দেশের চরম দুঃশাসন ও দুর্বিষহ অবস্থায় 47 বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপির জন্ম হয়েছিল। তার কিছুদিন পরেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নির্মমভাবে হত্যা করা হয়। তারা ভেবেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করে বিএনপিকে মুছে দেবে। তিনি বলেন, 111-এর নায়কেরাও খালেদা জিয়াকে জেলখানায় আটকে রেখে তারেক রহমানকে নির্যাতন করে পঙ্গু বানিয়ে দেশ ছাড়া করলো। খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি টিকে আছে। আওয়ামী লীগের 15.5 বছরের ক্ষমতায় হাজার হাজার বিএনপি নেতাকর্মীকে খুন করা হয়েছে। লাখ লাখ নেতাকর্মীকে হামলা মামলা নির্যাতন করে করা হয়েছে। শত শত নেতাকর্মীকে গুম করেছে। জনসভায় দুলু আরো বলেন, আগামী দিনে বিএনপি ক্ষমতায় গেলে বঞ্চিত কোনো নেতাকর্মী ও তার পরিবারের সদস্যদের অবহেলা করা হবে না, কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। বিএনপির নাম দিয়ে কেউ অন্যায় করলে, চাঁদাবাজি, দখল সন্ত্রাস করলে, ফ্যাসিস্টদের আশ্রয় প্রশ্রয় দিলে কোনোভাবেই তা মানা হবে না। ধানের শীষের প্রতীক নিয়ে নেতাকর্মীদের প্রতিটি ঘরে ঘরে যাওয়ার জন্য দুলু আহ্বান জানিয়েছেন।